প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। নতুন করে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন, আবারও অনিশ্চয়তায় টিম ইন্ডিয়ার সফর। গুঞ্জন, নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ চায় বিসিসিআই। জাতীয় স্টেডিয়ামের আশপাশের এলাকা অনিয়মের আখড়া, ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখেই ব্যবসায়ীরা সতর্ক। পল্টনে স্পোর্টস হাব করার পরিকল্পনা। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে টক্কর দিতে প্রস্তুত শ্রীলঙ্কা। অরিজিন ফুটবলারদের নিয়ে মাস্টার প্ল্যান, চমকে দিতে চায় হামজাদের। নতুন করে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে আবারও অনিশ্চয়তায় টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। হাতে মাসখানেকের মতো সময় থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না বিসিসিআই। মাঝে ভারত সফরে গিয়েও ইতিবাচক কোনো বার্তা আনতে পারেননি বিসিবি সভাপতি তামিম ইকবাল। দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ সরকারের। নতুন গুঞ্জন, নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিতে পারে বিসিসিআই। রীতিমতো পেন্ডুলামের মতো দুলছে সিরিজের ভাগ্য, ভবিষ্যৎ অনিশ্চয়তায়। ক্রিকেট পাড়ায় বড় প্রশ্ন, আদৌ বাংলাদেশ ভারত সিরিজ মাঠে গড়াবে তো? এর আগে দফায় দফায় পিছিয়ে ছিল যেই সিরিজের সময়সূচি, মাঝে মিলেছিল কিছুটা স্বস্তির খবর, বাংলাদেশে নাকি আসতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রেসমিটকে কেন্দ্র করে ফের বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে ঢাকা দিল্লির সম্পর্ক। নিজেদের অবস্থান পরিষ্কার করে ভারতকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। এরপর আবারও নতুন করে আলোচনায় টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। শঙ্কা রয়েছে সেই চিঠির প্রভাব পড়তে পারে দুদেশের ক্রিকেটীয় সম্পর্কে। সিরিজের জন্য মোদী সরকারের অনুমতি এখনো পায়নি বিসিসিআই, তাই তো মোটে মাসখানেক সময় থাকলেও চূড়ান্ত নয় কিছুই। একাধিক সূত্রের খবর, নতুন প্রেক্ষাপটে ভেস্তে যেতে পারে বহু কাঙ্ক্ষিত এই সিরিজ। মাঝে তামিম ইকবাল ভারত সফরে গেলেও মেলেনি বিসিসিআইয়ের গ্রিন সিগন্যাল। পরে ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন বিসিবি বস। কিন্তু সব এখন অনিশ্চয়তায়। যদিও এই ইস্যুতে বিসিবি কর্তাদের মুখে তালা। গুঞ্জন আছে আরও, ক্রিকেট পাড়ায় ফিস ফাঁস, নিরপেক্ষ ভেন্যুতে নাকি এই সিরিজ আয়োজনে বিসিবিকে অনুরোধ করতে পারে বিসিসিআই। তবে প্রস্তাব পেলেও সেই গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিবির এক প্রভাবশালী কর্তা। অর্থাৎ সিরিজ হলে বাংলাদেশে হবে, অন্য কোথাও না। অবশ্যই সিরিজের জন্য নিজেদের প্রস্তুতি ঠিকঠাক নিয়েই রেখেছে বিসিবি। ভারতকে দেয়া হয়েছে নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা, কিন্তু বিষয়টা কেবল নিরাপত্তার নয়। শেষ পর্যন্ত যদি ভারত বাংলাদেশ সিরিজ বাতিল করে, তবে অস্থিরতা বাড়বে এশিয়ান ক্রিকেটে। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ ছাড়ালো, সেখানে যদি যোগ হয় বাংলাদেশের নাম, হুমকির মুখেই পড়বে এশিয়া কাপ। কারণ 2027 সালের টুর্নামেন্টের পরবর্তী আসরের আয়োজক বাংলাদেশই। জানা গেছে আগামী সপ্তাহে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে বিসিসিআই। 3 ম্যাচের টি-20 আর ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা সেপ্টেম্বরে। মাহবুব রিমন, স্টার প্লে। স্পোর্টস হাবে রূপান্তর করা হবে জাতীয় স্টেডিয়ামের আশপাশের এলাকা। বৃহস্পতিবার বিভিন্ন ফেডারেশন ও মাঠের বাইরের অংশ ঘুরে দেখেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে তিনি জানান, 1 সপ্তাহের মধ্যেই স্টেডিয়াম এলাকার দৃশ্যের পরিবর্তন করতে চান তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে দেখেই ফুটপাতের মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়লেন ব্যবসায়ীরা। ভাড়া জানতে চাইলেও সদুত্তর দিতে পারলেন না কেউই। জাতীয় স্টেডিয়াম, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম সহ পল্টন এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক খেলার মাঠ। যেখানে থাকার কথা ছিল কেবল খেলার পরিবেশ, সেখানে কেবল অনিয়ম, ভবঘুরে আর নেশার আসর ছাড়া কিছুই দেখা মেলে না। পল্টনের এই এলাকা স্পোর্টস হাবে পরিণত করতে চায় সরকার, তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘুরে ঘুরে দেখলেন বাইরের পরিবেশ। তবে পর্যবেক্ষণ শেষে হতাশ তিনি। মোটা দাগে দেখে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ হচ্ছে এই কারণ আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম বা অন্যান্য যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে, প্রথমত হচ্ছে স্পোর্টসের জন্য যে পরিবেশটি আমাদের দরকার, সেই পরিবেশটি আসলে এই
বাংলাদেশের যে ঐতিহ্যবাহী ঢাকা শহরের যে ঐতিহ্য, যে জাতীয় স্টেডিয়াম বা স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত যে এলাকাটি, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। রবিবার থেকেই মোবাইল কোর্ট চলবে মাঠগুলোর আশেপাশে। এক সপ্তাহের মধ্যেই পরিবর্তিত দৃশ্য দেখার আশা আমিনুল হকের। সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ছিনতাই থেকে শুরু করে মাদকের যেই মানে অবাধ যে চলাচল, এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এই টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক, একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। অলরেডি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমাদের এনএসসির যে নির্বাহী পরিচালক আছে, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা পুলিশ এবং এনএসসি, আমরা বোধ যুব ক্রীড়া মন্ত্রণালয় মিলে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। এর আগেও জাতীয় স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় স্পোর্টস বান্ধব পরিবেশ তৈরির আশ্বাস দেয়া হয়েছিল, তবে ফলাফল মেলেনি। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস এবার আর এমন হবে না। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় কি বাংলাদেশের জাতীয় দলের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, নাকি আরও বড় স্বপ্ন দেখতে হবে? এশিয়ান কাপে কোয়ালিফাই করার মতো যথেষ্ট রসদ থাকার পরও ঠিকঠাক ব্যবহার করতে পারেননি সাবেক কোচ হাভিয়ার কাবরেরা। থমাস ডুলি কি পারবেন? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড, এদিকে যাওয়া উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে ছোট লক্ষ্য নিয়ে নয়, বরং বড় স্বপ্ন দেখা উচিত। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আনন্দের হবে, কিন্তু বাস্তবতা হলো বর্তমান স্কোয়াডের শক্তি, ট্যালেন্ট ও ফিজিক্যাল প্রোফাইল সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবল দল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপে কোয়ালিফাই করা। এই দলের সবচেয়ে বড় সম্পদ অরিজিন ফুটবলাররা, যারা ইউরোপ বা উন্নত ফুটবল কাঠামোতে বড় হয়েছেন কিংবা সেখানকার ট্রেনিং কালচারের ছোঁয়া পেয়েছেন। এই খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, গেম রিডিং, পজিশনিং সেন্স এবং ম্যাচ টেম্পো বোঝার ক্ষমতা বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ লোকাল ফুটবলারের তুলনায় অনেক বেশি উন্নত। তারা শুধু বল প্লে করতেই জানেন না, তারা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে জানেন, এটাই সবচেয়ে বড় পার্থক্য। মিডফিল্ডে এই পরিবর্তন সবচেয়ে স্পষ্ট। আগে যেখানে বাংলাদেশ বল পেলে দ্রুত হারিয়ে ফেলত, এখন সেখানে দেখা যাচ্ছে পাসের ধারাবাহিকতা, পজিশনাল ডিসিপ্লিন এবং বল ধরে রাখার আত্মবিশ্বাস। হামজা চৌধুরী, সমিত সোমের মতো অরিজিন প্লেয়ারদের উপস্থিতি মিডফিল্ডকে শক্তিশালী করেছে, আর পুরো দলের খেলার ধরনই বদলে দিয়েছে। তারা বল কন্ট্রোল করে প্রেসার থেকে বেরিয়ে আসে এবং আক্রমণের ভিত্তি তৈরি করে। এই ধরনের মিডফিল্ড দিয়ে শুধু সাফ নয়, এশিয়ার পরাশক্তিদের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। কিরগিজস্তান থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, যেখানে কিরগিজস্তান তো আছেই অ্যাজ এ হোস্ট, তাদের সাথে ওখানে লেবাননও আছে, এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং তারা চাচ্ছে আরও একটি দেশ অ্যারেঞ্জ করার জন্য, মানে ওরাও একটা চার্জাতি করতে চাচ্ছে। হামজা চৌধুরী এই দলের ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করেন। তপু বর্মনের মতো হার নামানা যোদ্ধাও রয়েছেন। ডিফেন্সে এসেছে দৃঢ়তা। আগে যেখানে বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল অনিশ্চিত, এখন সেখানে দেখা যাচ্ছে কম্পোজার এবং সংগঠিত ডিফেন্সিভ স্ট্রাকচার, বিল্ড আপ প্লে, লং বল ডিস্ট্রিবিউশন এবং ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তরের দক্ষতা দলকে আধুনিক ফুটবলের পথে নিয়ে যাচ্ছে। আক্রমণ ভাগে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। থমাস ডুলির তুরুপের তাস হতে পারেন ফারহান আলী ওয়াহিদ, সাথে জায়ান হাকিম আর ট্রেভর ইসলামরা জুড়ে গেলে ফাইনাল থার্ডে গিয়ে বাংলাদেশ দলকে আর বিভ্রান্ত হতে হবে না। উইং প্লে, কাটিং, থ্রু বল সবকিছুতেই আসবে বৈচিত্র্য, স্পেস তৈরি হবে। তারা ডিফেন্ডারদের টেনে বের করে অন্যদের জন্য সুযোগ তৈরি করার বিদ্যাটা জানেন। এটাই আধুনিক আক্রমণ ভাগের মূল দর্শন। আমরা 5 জন অরিজিন প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে, সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার।
এর বাইরে জায়েন হাকিমের প্রাইমারি কাগজপত্র কাজ আমরা শুরু করেছি এখন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই শক্তি নিয়ে কেন শুধু সাফ চ্যাম্পিয়নশিপ, কেন নয় এশিয়ান কাপ? এশিয়ান কাপের কোয়ালিফায়ার এখন আর বাংলাদেশের জন্য অজেয় কোনো পাহাড় নয়। সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন থাকলে বাংলাদেশ সেখানে জায়গা করে নিতে পারে। এই স্কোয়াডের টেকনিক্যাল লেভেল এবং ফিটনেস যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তবে তারা এশিয়ার মাঝারি মানের দলগুলোর সঙ্গে সমান তালে লড়তে সক্ষম। হাভিয়ের কাবরেরা যা পারেননি সেটা করতে পারবেন তো থমাস ডুলি? বড় লক্ষ্য ছাড়া বড় দল হওয়া যায় না। এই অরিজিন প্লেয়ারদের অনেকেই হাই ইন্টেন্সিটির ফুটবলে অভ্যস্ত। তারা জানেন কিভাবে 90 মিনিট ধরে প্রেস করতে হয়, কিভাবে ট্রানজিশন সামলাতে হয়। এই অভিজ্ঞতা পুরো দলে ছড়িয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা একটা ধাপ, তবে গন্তব্য নয়। বাংলাদেশকে এখন নিজেদেরকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। একটা দল হিসেবে যারা জিততে চায়, কিন্তু তার চেয়েও বড় কথা যারা উন্নতি করতে চায়। রহমান পেয়ার, স্টার প্লে। মিরাজের শতকে ডারউইনে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটলো বাংলাদেশের। প্রথম দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের চাইতে টাইগাররা 211 রানে এগিয়ে। আগে ব্যাট করে 263 রানে থামে সিমন্স শিষ্যরা। 109 রানে আনবিটেন থাকেন মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্যাম্বেল কেলাওয়ে ও স্যাম কনস্টাসকে হারিয়ে 51 রান তোলে স্বাগতিক দল। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর ব্যাটিং নিয়েও ছিল প্রশ্ন। বিসিবি সভাপতি তামিম ইকবালও কদিন আগেও পরামর্শ দিয়েছিলেন ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে। সেই পরামর্শই কাজ করলো ম্যাজিকের মতো। চারিপাশের তির্যক সমালোচনার জবাব এবার ব্যাট হাতেই দিলেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ যখন 110 রানে 6 উইকেট খুইয়ে রীতিমতো খাবি খাচ্ছিল, তখনই অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই মন্ত্রে পাল্টা লড়াই মিরাজের। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে খেললেন 141 বলে অপরাজিত 109 রানের ইনিংস। শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে 69 রানের জুটিতে বাংলাদেশকে পৌঁছে দিলেন 263 রানে। হোক না আনঅফিসিয়াল ম্যাচ, এমন শতকে অবসান হলো দীর্ঘ একটা প্রতীক্ষার। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর আগে প্রস্তুতি ম্যাচে 99 রানে থেমে গিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে সাদা পোশাকে অজি কন্ডিশনে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার এখন মিরাজ। প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেটটা, এবং আমি জাস্ট চেষ্টা করেছি যে মেরিট অনুযায়ী খেলার জন্য, এবং বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে ওরা। আর আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য। দলের আর কেউ 50ও ছুঁতে পারেননি, তাই প্রথম দিনের পুরো আলোটাই ছিল মিরাজকে ঘিরে। পরে বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের আঘাতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ দিন শেষ করেছে 2 উইকেটে 51 রানে। 13ই আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। আর সেই সিরিজের আগে এই সেঞ্চুরিকে নিজের আত্মবিশ্বাসের বড় জ্বালানি হিসেবেই দেখছেন মিরাজ। অবশ্যই, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। মূল লড়াইয়ের আগে মিরাজের এই সেঞ্চুরি নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আর প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে সেই আত্মবিশ্বাস আরও শক্ত ভিত পাবে কি না তার উত্তর খুঁজবে টাইগার বোলাররা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে টক্কর দিতে প্রস্তুত শ্রীলঙ্কা। একসময় সাউথ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ছিল লঙ্কানরা। 1995 সালে জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপও, কিন্তু এরপর কেটে গেছে 31 বছর। ট্রফি আর ধরা দেয়নি লঙ্কানদের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেই নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। সাফ চ্যাম্পিয়নশিপে হামজাদের মেইন থ্রেট কে? ভারত। বেশিরভাগ সমর্থকরা এটাই বলবে, কিন্তু নীরবে থমাস ডুলিকে চ্যালেঞ্জ জানাতে আর হামজা সমিতকে টক্কর দিতে প্রবাসী লঙ্কান বংশোদ্ভূত ফুটবলারদের ডুলি সাজিয়ে সাফ খেলতে আসছে শ্রীলঙ্কা। উইন সাফ এগেইন।
শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন প্রকাশ্যেই ঘোষণা করেছে তাদের পুরো পরিকল্পনা সাফের শিরোপা পুনরুদ্ধারকে কেন্দ্র করেই। শ্রীলঙ্কার এই মাস্টার প্ল্যানের রিং মাস্টার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শুধু দল নয়, বদলাতে চাইছেন পুরো ফুটবল কালচার। তার অধীনে শ্রীলঙ্কা এখন জোর দিচ্ছে ফিটনেস, হাই প্রেসিং, ফাস্ট ট্রানজিশন আর সংগঠিত রক্ষণে। লক্ষ্য 90 মিনিট একই ইন্টেন্সিটিতে খেলার সক্ষমতা তৈরি করা। শ্রীলঙ্কান বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে আনার উদ্যোগ নিয়েছে ফেডারেশন। আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা দিয়ে দলের মান আরও বাড়াতে চায় তারা। গেল কয়েক মাসে শ্রীলঙ্কার জার্সি গায়ে তুলেছেন এমন কজন হলেন: ক্লডিও কামার্কনেক্ট। বুন্দেসলিগায় খেলা এই ডিফেন্ডারের জার্মানিতে জন্ম। জার্মান ক্লাব ফুটবলে খেলেছেন এবং বর্তমানে শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্লডিও। আধাভান রাজামোহন। নরওয়েতে বেড়ে ওঠা উইঙ্গার, গতি আর ড্রিবলিং এর জন্য পরিচিত। এরই মাঝে নাম লিখিয়েছেন লঙ্কান জার্সিতে। আছেন জ্যাক হিনজার্ট। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার। দীর্ঘদিন ব্রিসবেন রোর এফসিতে খেলেছেন এবং শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকটা করে ফেলেছেন। জেসন থায়াপারান। সুইডেনে বেড়ে ওঠা আক্রমণ ভাগের খেলোয়াড়। তাকে নিয়েও শ্রীলঙ্কা কাজ করছে। ইংল্যান্ড থেকে 7 জন, নরওয়ে ও সুইডেন থেকে 3 জন করে, অস্ট্রেলিয়া ও জার্মানি থেকে 2 জন আর সুইজারল্যান্ড থেকে 1 জন। ইউরোপের ক্লাবগুলোতেও আলো ছড়াচ্ছেন লঙ্কান বংশোদ্ভূত ফুটবলাররা। আন্দ্রে ডজেল। পোর্টসমাউথ এফসির মিডফিল্ডার। জাভিয়ার সাইমন্স। বল্টন ওয়ান্ডারার্সে পুরো ডমিনেট করছেন। আছেন জনাথন কার্লসন। হ্যামারবাই এফসিতে দুর্দান্ত পারফর্ম করছেন। এছাড়া আশভিন বালারুবান আর রঞ্জন নীলাকান্তনও ইউরোপের ক্লাবে নাম লিখিয়েছেন। সাউথ এশিয়ার ফুটবলে এখন আলোচনার কেন্দ্র বাংলাদেশ ও ভারত, কিন্তু নীরবে নিজেদের গুছিয়ে নিচ্ছে শ্রীলঙ্কা। 31 বছরের শিরোপা খরা, নতুন কোচ, নতুন দর্শন, আন্তর্জাতিক প্রস্তুতি আর নতুন প্রজন্মের ফুটবলার, সব মিলিয়ে এবার সাফে লঙ্কানদের হালকাভাবে নেয়ার সুযোগ একেবারেই নেই। সারা মাহবুব, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন, স্টার প্লে।